আমি দুঃখিত তো একটু দুর্ঘটনা ঘটার জন্য আমি আবার পুনরায় আসছি। ঠিক আছে, আমাদের শুরুতেই আমি বলছিলাম আজকের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে আমরা সাধারণত প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি ব্যাকরণের ভাষায় সেটাকে বলা হয় ক্রিয়া। ঠিক আছে, ব্যাকরণের ভাষায় কি বলা হয়? ক্রিয়া। তাহলে আজকে আমরা পড়বো ক্রিয়া পদ। আজকে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে ক্রিয়া পদ। তাহলে আমরা দেখো কবির বই পড়ছে, তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিবে। কবি কি করছে? বই পড়ছে। একটা উদাহরণ দেখো, কবির বই পড়ছে। তোমাদেরকে আরেকটা কথা বলে, আমি সবসময় এই কথাটা বলে থাকি, সবাই খাতা এবং কলম নিয়ে কিন্তু অনলাইন ক্লাসে বসবে, কারণ অনলাইন ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় সাথে সাথে যদি তোমরা খাতায় এটা নোট করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদেরকে কি বুঝতে পড়তে সহযোগিতা করবে। তাৎক্ষণিক আমি যে কথাগুলো বলি সেগুলো হয়তো তোমার কাছ থেকে তখন সহজ মনে হয়, কিন্তু পরবর্তীতে যখন তুমি তোমার ক্যালকুলেশনে গিয়ে মেলাতে পারো না সেক্ষেত্রে গিয়ে তোমার থেকে আবার কঠিন মনে হবে। এই কারণে তোমার খাতায় যদি নোট করা থাকে তাহলে তোমার বুঝতে সমস্যা হবে। তো সুতরাং তোমরা সবাই খাতায় কিন্তু লিখবে, ঠিক আছে? এবং যে যে জায়গায় বুঝবে না সেই জায়গাটাতে নোট করে রাখবে, যাতে পরবর্তীতে অনলাইন ক্লাসে তুমি আবার তোমার সমস্যাগুলোকে সমাধান করে নিতে পারো। ঠিক আছে, এবার তোমরা সবাই লিখো কবির বই পড়ছে। তারপর লেখো তোমরা আগামী বছর 2 নম্বরে আরেকটা বাক্য, তোমরা আগামী বছর পরীক্ষা দিবে। আগামী বছর পরীক্ষা দিবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি কিন্তু প্রথমে বলেছি কোনো কাজ করাকে বলা হয় ক্রিয়া, ঠিক আছে? এখন যে পদগুলো দ্বারা বাক্যের কাজ বোঝাবে সেটাকেই বলা হচ্ছে ক্রিয়াপদ। তাই এখানে দেখো করছে এবং দিবে, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে বাক্যের ক্রিয়াপদ। তাহলে করছে এবং দিবে, এই দুটো হচ্ছে কি? ক্রিয়াপদ। এই দুটো কি? ক্রিয়াপদ, ঠিক আছে? তাহলে ক্রিয়াপদ হচ্ছে কোনটা? করছে এবং দিবে, এই দুটো শব্দ হচ্ছে ক্রিয়াপদ। তাহলে বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্ট কালে কোনো কার্যের সংগঠন বুঝায় তখন তাকে বলা হয় ক্রিয়াপদ। বুঝতে পারছো সবাই? ক্রিয়াপদ গঠন হয় সাধারণত ক্রিয়ামূল। ক্রিয়ামূল কি জানো? ধাতু। আমি কিন্তু তোমাদেরকে আগে ধাতু ব্যবহার করেছিলাম। ক্রিয়ামূল হচ্ছে ধাতু। ক্রিয়ার মূল কোনটা? কথা প্রশ্নে যেহেতু আসছে আমি বলে ফেলি, ক্রিয়ার মূল হচ্ছে যেমন ধরো এখানে পড়ছে, পড়ছে, এটা পুরোটা কি? ক্রিয়াপদ। এটা পুরোটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদটা কিভাবে সংগঠিত হয় আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এটা পুরোটা হচ্ছে ক্রিয়াপদ। আর ধাতু হচ্ছে কি? ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। তাহলে পড়ছে পুরোটাই ক্রিয়াপদ, তাহলে ক্রিয়ার মূলকে আমরা ধাতু বলি। তাহলে এখানে মূলটা কি? দেখো পদ, মূলটা হচ্ছে পদ, ঠিক আছে? এটা হচ্ছে ধাতু, ঠিক আছে? এটার সাথে কি বিভক্তি যোগ হয়ে তাহলে ক্রিয়াপদ তৈরি হচ্ছে। এখানে বিভক্তি কি যোগ হয়েছে? ছে। বুঝতে পারতেছি কিনা দেখো, পর যোগ ছে। পর হচ্ছে ক্রিয়ার মূল মানে ধাতু, এবং ছে হচ্ছে বিভক্তি। ছে হচ্ছে
বিভক্তি। তাহলে ধাতু যোগ বিভক্তি মিলে কি তৈরি হচ্ছে? ক্রিয়াপদ তৈরি হচ্ছে। তাহলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে ধাতু কোনটা, তারপরে কিভাবে ক্রিয়াপদ তৈরি হয় এবং ক্রিয়াপদ কোনটি, বাক্যের কোনটাকে ক্রিয়াপদ বলা হয়, এই বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা একসাথে বলতে পারবে যে পড়ছেটা হচ্ছে ক্রিয়াপদ এবং পড়ছে শব্দটা ক্রিয়াপদটা তৈরি হচ্ছে ক্রিয়ার মূল ধাতু যোগ বিভক্তি মিলেই তোমাদের ক্রিয়াপদ তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে পর ধাতু যোগ বিভক্তি। তোমরা অনেক সময় আরেকটু কথা বলে নি, ব্যাকরণে কিন্তু কথা প্রসঙ্গে কথা আসে। ধাতু চিনার মূল হচ্ছে কি জানো, তুই দিয়ে আমরা যে প্রশ্নগুলো উত্তর খুঁজে পাই সেটাই কিন্তু আসলে ধাতু। বলতে শুনতে খারাপ লাগলো, ওইটাই কিন্তু ধাতু। যেমন তুই পড়, তুই কর, তুই যা, এই যে তুই এর সাথে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেই ছোট্ট শব্দটাই হচ্ছে ক্রিয়ার মূল, সেটাই হচ্ছে ধাতু। ঠিক আছে? আমি তোমাদেরকে আগের ক্লাসে এটা বারবার বুঝিয়েছি যে আমি আবার প্রয়োজন হলে তোমাদেরকে ধাতু নিয়ে ক্লাস করব। আপাতত তোমরা ক্রিয়াপদটা বোঝো। এবার ক্রিয়াপদে আমি আরেকটি বিষয় আছে, অনুক্ত ক্রিয়াপদ। অনুক্ত ক্রিয়াপদটা কি দেখাচ্ছি। বাক্যের অনেকগুলো ক্রিয়াপদ রয়েছে এবং ক্রিয়াপদটা বিভিন্নভাবে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে? বাক্যে কিভাবে ব্যবহৃত হয় এটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে লিখতে পারবো। অনুক্ত ক্রিয়াপদ। ঠিক আছে? মনে হয় আসলে চলে যেতে পারে। অনুক্ত ক্রিয়াপদ। ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ কি? বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য কখনো তৈরি হতে পারে না। তাহলে একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ হচ্ছে বাক্যের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ হচ্ছে বাক্যের অপরিহার্য অঙ্গ। দেখো ক্রিয়াপদ হচ্ছে বাক্যের অপরিহার্য অঙ্গ। তাহলে এই অপরিহার্য অঙ্গ তার মানে ক্রিয়াপদ ছাড়া একটা বাক্য কখনোই তৈরি হতে পারবে না। তার মানে একটা বাক্যের মূল বিষয়টাই হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এবার দেখো অনুক্ত ক্রিয়াপদটা কি। অনুক্ত ক্রিয়াপদ হচ্ছে ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উজ্জ থাকে, মানে ওই ক্রিয়াপদটাকে দেখা যায় না। যে বাক্যে যে ক্রিয়াপদটাকে আমরা ব্যবহৃত থাকে না, লেখা হয় না, কিন্তু বোঝা যায় যে এটা একটা ক্রিয়াপদ, সেক্ষেত্রে হচ্ছে উজ্জ থাকে, মানে তাকে বলা হয় অনুক্ত ক্রিয়াপদ। সেটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু খাতায় লিখে রাখো। খাতায় লিখতে যে অনুক্ত ক্রিয়াপদের উদাহরণ হিসেবে লিখে রাখো যে ইনি আমার ভাই, ইনি আমার ভাই, ইনি আমার ভাই। আজ প্রচন্ড গরম, আজ আজ প্রচন্ড গরম। ঠিক আছে? আজ কি? আজ প্রচন্ড গরম। তোমার মা কেমন? তোমার মা দেখো তিনটা বাক্য। আমরা কোন পদ করছি? অনুক্ত ক্রিয়াপদ। আমি শুরুতে বলছি অনুক্ত ক্রিয়াপদ হচ্ছে বাক্যে যে ক্রিয়াটাকে উজ্জ থাকে সেটাই হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। এখন কোন পদটা, কোন ক্রিয়াপদটা উজ্জ আছে তোমরা দেখো। ইনি আমার ভাই, ইনি আমার ভাই, তারপরে কিন্তু একটা শব্দ থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে হন। তিনি আমার ভাই হন। এই যে হন শব্দটা আমরা ব্যবহার করে নিই, এই উজ্জটাই হচ্ছে আমার অনুক্ত ক্রিয়াপদ। এটা হচ্ছে কি? আমার অনুক্ত ক্রিয়াপদ। তাহলে বহু নির্বাচনী প্রশ্নে আমাদের থাকতে
পারে যে প্রশ্নে ইনি আমার ভাই, এখানে উজ্জ্বল ক্রিয়াপদ অনুক্ত ক্রিয়াপদ কোনটি হতে পারে? তারপর তোমার 4টা অপশন থাকলো, তখন তুমি সেখানে মন শব্দটাই হবে তোমার উত্তর সঠিক। ঠিক আছে? আজ প্রচন্ড গরম পড়ছে। আজ প্রচন্ড গরম, আমরা সাধারণত বলে থাকি আজ প্রচন্ড গরম, তাই না? আজ আমরা প্রচন্ড গরম বলে আর বাকিটা বলি না। তো সেক্ষেত্রে আজ প্রচন্ড গরম পড়ছে, এই যে পড়ছে শব্দটা, এটা হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। এটা কি? অনুক্ত ক্রিয়াপদ। এটা কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না, কারণ এটাকে বাক্যে উজ্জ আছে, বাক্যে কিন্তু আমরা এটা লিখি না। তাহলে আমরা অনুক্ত শব্দেরই ইয়া হচ্ছে উজ্জ। ঠিক আছে? তাহলে বাক্যে যে ক্রিয়াপদটা উজ্জ থাকে সেটা হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। আর একটু দেখো, তোমার মা কেমন আছে? এই আছে শব্দটাও আমরা ব্যবহার করছি না। তাহলে উজ্জ শব্দে শব্দ আরেকটি পেলাম, সেটা হচ্ছে আছে। তাহলে বাক্যে যে শব্দগুলো আমরা সাধারণত বলি না, যে শব্দটা ছাড়াই আমরা পুরো বাক্যটাকে মোটামুটি ভাবে বোঝাতে চাই, সেই উজ্জ শব্দটাই হচ্ছে আমার অনুক্ত ক্রিয়াপদ। অনুক্ত ক্রিয়াপদটা সবাই বুঝতে পারছো? তারপরে দেখো, ক্রিয়াপদের প্রকারভেদে আসো। বিভিন্নভাবে ক্রিয়াপদ ব্যবহৃত হয়, আমি তোমাদের শুরুতে বলছি। তাহলে বিবিধ অর্থে ক্রিয়াপদের বিভিন্ন ভাবে ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে আমরা ভাব প্রকাশ, ক্রিয়াপদকে কিন্তু পদে ব্যবহৃত ভাবে বিভিন্ন ভাবে ক্রিয়াপদে ব্যবহৃত হয়। প্রথমত আসছে আমরা ভাব প্রকাশ। ভাব প্রকাশে ভাব প্রকাশের ক্ষেত্রে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? ভাব প্রকাশের ক্ষেত্রে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা, ভাব প্রকাশের ক্ষেত্রে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? একটা হচ্ছে ক হচ্ছে সমাপিকা ক্রিয়া, খ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? অসমাপিকা ক্রিয়া। তাহলে একটা হচ্ছে ক হচ্ছে, তাহলে ভাব প্রকাশের ক্ষেত্রে আমাদের ক্রিয়াপদকে আমরা কয় ভাগে ভাগ করি? দুটো ভাগে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? তাহলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে দেখো, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের মনোভাবের পরিসমাপ্তি জ্ঞাপিত হয়, তার মানে একটা বাক্যে যখন ভাব প্রকাশের ক্ষেত্রে আমাদের পুরোটাই পরিসমাপ্তি হয়, সেক্ষেত্রে সেই বাক্যটাকে আমরা বলতে পারি যে সমাপিকা ক্রিয়া। সেই বাক্যটাকে আমরা কি বলতে পারি? তোমরা কিন্তু খাতায় লিখছো তো, সবাই খাতায় লিখে রাখবে, সবাই খাতা এবং কলম ব্যবহার করো। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হচ্ছে যে বাক্যের আমরা ভাব প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে থাকি, সেই বাক্যটাকে একমাত্র আমরা সমাপিকা ক্রিয়া বলতে পারি। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে অপোজিট সাইড, আমরা সহজে বলতে পারি। অসমাপিকা ক্রিয়া হচ্ছে অসমাপিকা। তাহলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, তার মানে অর্থের ভাবের কিছু অংশ থেকে যায়, পুরোটা শেষ হয় না, তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? তাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া। আমি তোমাদেরকে একটু উদাহরণ দিই। সমাপিকা ক্রিয়ার আমি একটু উদাহরণ দিই।
ছেলেরা খেলা করছে, ছেলেরা খেলা করছে, ঠিক আছে। আমি দুটো বাক্য দিয়ে তোমাদেরকে উদাহরণটা বুঝিয়ে দেই। দুই হচ্ছে এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। এই বছর বন্যায় ফসলের ক্ষতি এবছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। দেখো এখানে ছেলেরা খেলা করছে, তোমরা খাতায় লিখো ছেলেরা খেলা করছে। এখানে কিন্তু আর কোনো অর্থে ভাবের প্রকাশের ক্ষেত্রে আর কোনো অসম্পূর্ণ কথা নেই, পুরো বাক্যটাতে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। তাহলে দেখো ছেলেরা খেলা করছে, পুরো কথাটাই ভাবে প্রদান হয়ে গেল। এবছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে, এবছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে, এখানে দেখো সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। তাহলে সম্পূর্ণ যেখানে অর্থটা প্রকাশ পেয়ে যায় সেক্ষেত্রে আমরা এই বাক্যটাকে কি বাক্য বলতে পারি? সমাপিকা ক্রিয়া। এই বাক্যগুলো যে বাক্যগুলোতে সম্পূর্ণ অর্থ প্রকাশ হবে সেটাকে বলবো আমরা সমাপিকা ক্রিয়া। সবাই লিখে রাখো, সমাপিকা ক্রিয়া, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি আবারও বলছি, যে বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেই বাক্যটাকে বলা হয় সম্পূর্ণ সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা আরেকটা কি বলেছি যে অসমাপিকা ক্রিয়া। তাহলে তোমরা খাতায় লিখে রাখো, যে বাক্য ভাবের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়াটা হচ্ছে আমাদের ভাবের অর্থের সম্পূর্ণ প্রকাশ পায়, ঠিক আছে। আর দেখো প্রভাতে সূর্য উঠলে, প্রভাতে তোমরা খাতায় লিখে রাখো, না হলে কখনোই অর্থটা বুঝতে পারবে না। প্রভাতে সূর্য উঠলে, প্রভাতে সূর্য উঠিলে, প্রভাতে সূর্য উঠিলে আমরা হাত মুখ ধুয়ে আমি তোমাদেরকে শুরুতেই বলেছি সমাপিকা ক্রিয়া হচ্ছে যে বাক্য সম্পূর্ণভাবে ভাব প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যে বাক্যে অর্থের রেশ থেকে যায়, সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। এক্ষেত্রে দেখো প্রভাতে সূর্য উঠিলে কথা কিন্তু থেকে যাচ্ছে, আরো অর্থ প্রকাশ করতে হচ্ছে। তাহলে আরো কথা থেকে যায়, সেক্ষেত্রে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আবার আমরা হাত মুখ ধুয়ে, এই কথাটা তো সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই না, আরো কথা থেকে যায়। এই কারণে এই বাক্যগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তুমি দেখো এই বাক্যগুলোকে আমি শেষ করতে গেলে এটাকে বলতে পারি প্রভাতে সূর্য উঠিলে অন্ধকার দূর হয়। প্রভাতে কি হয়? প্রভাতে সূর্য উঠিলে অন্ধকার দূর হয়। তাহলে অসমাপিকা ক্রিয়া তখন সমাপিকা ক্রিয়াতে রূপান্তরিত হবে। যদি আমি অন্ধকার দূর হয় শব্দটাকে ব্যবহার না করি তাহলে বাক্যটা ভাবটা অর্ধেক থেকে যায়, সেক্ষেত্রে সেটা থাকবে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তাহলে আমাকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তরিত করতে হলে কি ব্যবহৃত করতে হবে? প্রভাতে সূর্য উঠিলে অন্ধকার দূর হয়। অন্ধকার দূর হয়, ঠিক আছে। আবার দেখো আমরা হাত মুখ ধুয়ে, সেটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া। এটাকে যদি আমি সমাপিকা ক্রিয়াতে রূপান্তরিত করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে পরবর্তী একটা অর্থ প্রকাশ করে তাকে সমাপিকা অর্থে রূপান্তর করতে হবে। আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসতে, ঠিক আছে, পড়তে বসতে। তাই এইখানে দেখো
বাক্যটা যখন অসম্পূর্ণ থেকে যায় তখনই থাকে তা অসমাপিকা ক্রিয়া, আর বাক্যটা যখন সম্পূর্ণভাবে ভাব প্রকাশ করবে সেক্ষেত্রে হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে এতক্ষণ ছিল এটা অসমাপিকা ক্রিয়া, আর বাকি এই অর্থটাকে লিখে আমরা সেটাকে কি করলাম, সমাপিকা ক্রিয়ায় রূপান্তরিত করলাম। ঠিক আছে, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি ক্রিয়াপদে মোটামুটি চেষ্টা করেছি কিছু ভাগ নিয়ে আলোচনা করতে, এবং ক্রিয়াপদটা কি বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়ার মূল মানে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদটা গঠিত হয়, আমি সেটার ধারা তোমাদেরকে ক্রিয়াপদটাকে বোঝাতে চেষ্টা করেছি। ঠিক আছে, সবাই খাতায় লিখে রাখবে ক্রিয়াপদ কিভাবে তৈরি হয়। এটা কিন্তু বহুনির্বাচনীতে আসবে যে ক্রিয়ার মূল কিন্তু ধাতু যোগ বিভক্তি, এই দুটো যুক্ত হয়ে আমাদের ক্রিয়াপদ তৈরি হয়। ঠিক আছে, এই দুটো মিলে ক্রিয়াপদ তৈরি হয়। এটা কিন্তু নবী থেকে আসবে, তোমরা ক্রিয়াপদের পাশেই লিখে রাখতে পারো ব্র্যাকেটে যে ধাতুর মূল ক্রিয়ার মূল ধাতু যোগ বিভক্তি। ঠিক আছে, যেমন পড়ছে পর যোগ ছে। আমি বারবার তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, কারণ হচ্ছে তোমরা এই বিষয়গুলো থেকে সবসময় বিচ্যুত হয়ে যাও, এই জন্য তোমাদের মনে হয় যেন কি কঠিন মনে হয়। সেক্ষেত্রে তোমাদের বিভক্তি যুক্ত না হওয়া পর্যন্ত তোমাদের অনেক কঠিন মনে হয়, তাই এই জন্য আমি তোমাদেরকে আবার পুরোটাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ক্রিয়ার মূলটাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরবর্তীতে তোমরা এইগুলো নোট করে রাখবে, এবং কোনো সমস্যা যদি থেকে থাকে সেটাও নোট করে নেক্সট ক্লাসে আসার স্বাগত জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করব। তো আবারও বলছি, বছরের শুরুতে হাসি আনন্দের প্রয়োজন আছে, কিন্তু হাসি আনন্দ করেই যদি একেবারে বছরটাই শেষ করে দাও তাহলে কিন্তু তোমার জন্য শুরুটাই যদি এলোমেলো হয় শেষটাও কিন্তু হবে এলোমেলো। ঠিক আছে, তাহলে সবাইকে শেষে ভালো সূচনা যেন ভালো হয় সেটা প্রত্যাশা করব, এবং সবাইকে বলবো তোমরা আমার প্রত্যেক শিক্ষার্থী তোমরা মনোযোগ দিয়ে তোমাদের পাঠগুলো লক্ষ্য রাখবে। আর যতদিন ক্লাস শুরু না হয় অনলাইন ক্লাসের কোনো বিকল্প নাই, সুতরাং তোমরা অনলাইন ক্লাসে লাইভে আসার চেষ্টা করবে। লাইভে যদি না আসো তাহলে তোমরা কখনই কিছু শিখতে পারবে না। ঠিক আছে, আমার প্রত্যেক শিক্ষার্থীকে লাইভে আসার অনুরোধ করছি করে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ, ভালো থেকো সবাই। ঠিক আছে, সবাইকে স্বাগত জানাই, নববর্ষের শুভেচ্ছা। ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? নববর্ষের শুভেচ্ছা। ঠিক আছে, জি আপা। হ্যাঁ, এতক্ষণ ক্রিয়াপদ ক্লাস নিয়েছিলাম। আপা আপনাকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, নববর্ষের শুভেচ্ছা তোমাদেরকেও। এইভাবে লাইভে আসার চেষ্টা করবে, কারণ তোমার সমস্যাগুলো লাইভে না আসলে কিন্তু সমাধান হবে না। ঠিক আছে, তুমি নিজেও আসবে এবং প্রত্যেকটা লাইভে আসার জন্য বলবে। ঠিক আছে, আমি কিন্তু এখন ক্লাস শেষ করে ফেলছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, ভালো থেকো। ক্লাসে অবশ্যই লাইভে আসবে, প্রত্যেকটা ক্লাসে এবং খাতায় নোট করে রাখবে। ধন্যবাদ সবাইকে।